মন্তব্যে যে ব্যাখ্যাটি লিখেছেন, রূপ স্কন্ধ প্রতিপন্ন। 4 প্রকার স্কন্ধ কখনো কখনো প্রতিপন্ন, কখনো কখনো অপ্রতিপন্ন। এটি আপনার দেওয়া আগের 3টি পৃষ্ঠের, বিশেষ করে আমি এখানে পেজ দিয়েছিলাম ওদেরকে, মূল পাঠের সাথে আংশিক অমিল বা কিছুটা বিপরীত অর্থ তৈরি করেছে। অভিধর্মের নিখুঁত গাঠনিক নিয়ম অনুসারে বাক্যটির প্রকৃত রূপ এবং তার সংশোধিত ব্যাখ্যাটি নিচে দেওয়া হলো। আসল শুদ্ধ পাঠ্য ধাতুকথা অনুসারে আপনার দেওয়া ছবিগুলোতে 106 নম্বর সূত্রে স্পষ্ট লেখা আছে রূপ স্কন্ধ প্রতিপন্ন, কিন্তু এটাতে ওদের মিস্টেক মনে হয়, এখানে রূপ স্কন্ধ প্রতিপন্ন এটা লেখা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আপনি পুরো এখন তো বুঝছেন সমস্যাটা কোথায় না? হ্যাঁ বানতে, আপনি পুরো ঠিক করেন, আমরা ধর্মানুদর্শন বার যাই। আচ্ছা আচ্ছা, ধর্ম দর্শন বার 1 কামধাতু 1007। কামধাতুর উৎপত্তি ক্ষণে কত প্রকার স্কন্ধের আবির্ভাব বা প্রাদুর্ভাব হয়? এটা তো কত প্রকার 5 প্রকার স্কন্ধের প্রাদুর্ভাব হবে না? কামধাতুর উৎপত্তি ক্ষণে কত প্রকার স্কন্ধের আবির্ভাব হয়? স্কন্ধ পুরো রাখবেন আমার থেকে না? কামধাতু মানে বলতে কামলোক না? অবশ্যই কামল বলতে, হ্যাঁ সেটা বলতেছি না, সে 91 প্যারা দিয়েছে বলতেছে। না, এই প্যারাতে তো নাই এরকম, আমরা দেখছিলাম না, প্যারাটা পরে দেখছি না আগেও। পড়বেন কত আবার প্রকার চিত্তের আবির্ভাব হয়? 91টা পড়বেন আবার। আচ্ছা দিকে একটু কাছেই তো আছে, বিরুদ্ধ নেই বলতে। কত নাম্বার বানতে? 991। এটা তো আগে বেশ কয়েকবার অবশ্যই পড়া হয়েছিল বানতে, ওরা এখন সংশোধন করছে, এটা ওরা নিজেদের ভুল স্বীকার করছে। আচ্ছা আচ্ছা, এখন দিছে, ওরা লিখছে এভাবে, আপনার ফাইলটি পুনরায় অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলাম। আমি আমার আগের একটি বিশ্লেষণে একটি বিষয়ে অসাবধানতা বশত ভুল পাঠোদ্ধার করেছিলাম, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনি যখন আগের বার রূপস্কন্ধ প্রতিপন্ন লিখেছিলেন, তখন আমার মূল পাঠটি আরো গভীরভাবে লক্ষ্য করা উচিত ছিল। আচ্ছা, ওর ভুল স্বীকার করতে, রূপস্কন্ধ প্রতিপন্ন এবং 10 প্রকার আয়তন প্রতিপন্ন ও 16 প্রকার ধাতু প্রতিপন্ন। আপনি ঠিকই ধরেছিলেন, আগের পৃষ্ঠের সাথে এর একটি সম্পূর্ণ চমৎকার বৈপরীত্য রয়েছে। আচ্ছা, নিচে বিশ্লেষণ করছে এভাবে, 105-এ 50 স্কন্ধের মধ্যে কত প্রকার প্রতিপন্ন, কত প্রকার অপ্রতিপন্ন। 7 প্রকার চিত্তের মধ্যে কত প্রকার প্রতিপন্ন, কত প্রকার অপ্রতিপন্ন। এটা ভাবে, যেটা তো আমরা 105 নাম্বার আগে কমপ্লিট হয়েছে। 106 নাম্বারটা এরকম লিখছে, রূপস্কন্ধ প্রতিপন্ন। 4 প্রকার স্কন্ধ কখনো কখনো প্রতিপন্ন, কখনো কখনো অপ্রতিপন্ন। বিশ্লেষণ ও গভীর ব্যাখ্যা। রূপস্কন্ধ প্রতিপন্ন। 7 প্রকার চিত্ত বা বিজ্ঞান ধাতুর উৎপত্তির জন্য রূপস্কন্ধের উপস্থিতি বাধ্যতামূলক বা প্রতিপন্ন। 7 প্রকার চিত্ত বা বিজ্ঞান ধাতুর উৎপত্তির জন্য রূপস্কন্ধের উপস্থিতি বাধ্যতামূলক বা প্রতিপন্ন। কেন? কারণ লৌকিক জগতে চক্ষু বিজ্ঞান, সূত্র বিজ্ঞান থেকে শুরু করে কায় বিজ্ঞান এবং মনধাতু, এই চিত্তগুলো উৎপন্ন হতেই পারে না যদি না সেখানে রূপস্কন্ধের অন্তর্গত
চক্ষু প্রসাদ রূপ, শ্রোত্র প্রসাদ রূপ বা হৃদয় বস্তু আশ্রয় হিসাবে থাকে। যেহেতু চিত্তের উৎপত্তির মূল ভিত্তি বা কন্ডিশন হিসেবে রূপের আবশ্যকতা রয়েছে, তাই এখানে রূপ স্কন্ধ প্রতিপন্ন বলা হয়েছে। উপাসক প্রকার জয়দত্ত বাবু বুঝছেন? আমরা রূপস্কন্ধেয় বলতে হবে সেখানে রূপস্কন্ধ, আবার এটা কিন্তু রূপলোকের না, কামলোকের। কামলোকের উপলোকে, হ্যাঁ। কামলোকের রূপস্কন্ধ। উপাসক সুপ্রিয় বাবু তারপরে। 4 প্রকার স্কন্ধ: বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এরা মানসিক স্কন্ধ। চিত্তের প্রকারভেদ ও অবস্থা ভেদে, যেমন পঞ্চবিজ্ঞান বনাম মনোবিজ্ঞান। এরা কখনো সহজাত হিসাবে প্রতিপন্ন হয়, আবার চিত্তের ভিন্ন প্রবাহে এরা অপ্রতিপন্ন থাকে। আয়তন ও ধাতুভিত্তিক আসল বিশ্লেষণ। 10 প্রকার আয়তন প্রতিপন্ন। উপাসক জয়দত্ত বাবু পরের পাঠটা বুঝছেন? অপ্রতিপন্ন কিভাবে থাকে এটা বুঝছেন? এটা বলতে হ্যাঁ, বাকি 4টা কখন কখন অপ্রতিপন্ন থাকে এটা বুঝছেন? এটা তো বলতে ঠিক আছে। এটা যখন আসবে না তখন অপ্রতিপন্ন, যখন এগুলোর কার্যক্রম নেই তখন অপ্রতিপন্ন। হ্যাঁ, সেটা তো ঠিক আছে বলতে। আচ্ছা, তাহলে 6 নম্বরে আর বিশেষ কোনো আলোচনার দরকার আছে নাকি? না, 6 নম্বর তোমার এখানে আর তোমার কিছু আগে, বাকিগুলো আমরা আগে পড়ছি, একই বিষয়, একই জিনিস। তাইলে যদি কেউ সবাই পড়ে আবার করবো। সাথে চলে যাই তাইলে। শুক্রবাবু কি বলে? সমস্যা নেই, পরেরটা চলে যেতে পারবো। তাহলে এখানে কামধাতুর উৎপত্তি কোণে কত প্রকার স্কন্ধের আবির্ভাব হয়? বুঝছেন তো না? সুকুমার বাবু বুঝছেন তো না? হ্যাঁ বলতে বুঝছিলাম। কত প্রকার স্কন্ধের আবির্ভাব হয়? ওই যে 5 প্রকার, ঠিক আছে বলতে। পঞ্চস্কন্ধ কামধাতু থাকবে অবশ্যই। 991 বেড়া তো ওই টিপসে বলতে পঞ্চস্কন্ধ। উপাসক সুপ্রিয় বাবু, আপনি এই 7 নাম্বারটাও চেক করে করে রাখেন আমাদের যদি প্রয়োজন পড়ে। তারপর হচ্ছে কত প্রকার চিত্তের আবির্ভাব হয়? কামধাতু এখানে পুরোটা আসবে না বলতে, কোনো চিত্ত আসবে। কত প্রকার চিত্ত বলতে ওভাবে তো বলা হয় না, ওই সপ্তবিজ্ঞান ধাতু বা কত প্রকার চিত্ত বললে এখানে কত প্রকার চিত্ত বলা হয়েছে বলতে, সেখানে বলছি 89 চিত্ত। চিত্ত হইলে তো 89 প্রকার চিত্ত, যেগুলো কামলোকে আসে এগুলো সবগুলো আসার তো কথা, অবশ্যই তো আসবে। সেটা বলছি বলতে। আচ্ছা, কামধাতুর উৎপত্তি কোণে সকলের শক্তের মধ্যে পঞ্চস্কন্ধ আবির্ভূত হয়। কাহারও 11 প্রকার আয়তন আবির্ভূত হয়, কাহারও 10 প্রকার আয়তন প্রাদুর্ভূত হয়, কাহারও অপর 10 প্রকার আয়তন আবির্ভূত হয়, কাহারও 9 প্রকার আয়তন আবির্ভূত হয়, কাহারও 7 প্রকার আয়তন আবির্ভূত হয়, কাহারও 11 প্রকার ধাতু আবির্ভূত হয়, কাহারও 10 প্রকার ধাতু আবির্ভূত হয়, কাহারও অপর 10 প্রকার ধাতু আবির্ভূত হয়, কাহারও 9 প্রকার ধাতু আবির্ভূত হয়, কাহারও 7 প্রকার ধাতু আবির্ভূত হয়। সকলের সত্যের মধ্যে এই 1 প্রকার সত্য আবির্ভূত হয়, কাহারও 14 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত হয়। আচ্ছা, কাহারও 13 প্রকার আবির্ভূত হয়। আচ্ছা, এটা এই আবির্ভূত বিষয়টা বুঝতে ভালো করে। এটা কোনো সমস্যা না, এটা আমি বলে দিলে বুঝে যাবেন। এটা হচ্ছে যে যেমন মনুষ্যলোকে আমাদের প্রতিসন্ধিক্ষণে হৃদয় বাস্তু এবং সে মুহূর্তে হৃদয় বাস্তু উৎপন্ন হয়। আরো কি কি উৎপন্ন হয় পড়ছিলাম, শুকরবাবু মনে আছে? এভাবে বিভিন্ন প্রাণীকুলের কিছু কিছু আছে, তাদের শুধু চোখ আছে, কান আছে, আবার জিহ্বা আছে কারো,
এভাবে বিভিন্ন প্রাণীকুলের বিভিন্ন রকম আছে না কামলোকের মধ্যে। তারপরে এদের জন্মক্ষণেই অনেক সময় তাদের 4 স্কন্ধ 5 স্কন্ধ এভাবে উৎপন্ন হয়। আবার দেবলোকে এগুলো মুহূর্তের মধ্যে একসঙ্গে এট এ টাইম উৎপন্ন হয় সবগুলো। এভাবে বিভিন্ন লোকভেদে বিভিন্ন রকমের এই তারতম্য রয়েছে। এই তারতম্যটাই এখানে তুলে ধরা হয়েছে, বুঝছেন? ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এখানে প্রশ্ন হচ্ছে মূলত একটাই, কারো 11 প্রকার আয়তন আবির্ভূত হয়, তাহলে আমাদের এই মনুষ্যদের কয় প্রকার আয়তন? ওইটা তো এখানে আসলো না, আমাদের পুরোটা ওইটা আসে না, 11 প্রকার আসছে, সেখানে বুঝছিলাম তো আমি। ওই তো এটা শুধু মানুষ নিয়ে বলা হয় নাই, এটা পুরো কামধাতু। আচ্ছা, পঞ্চস্কন্ধ আবির্ভূত হয়, পঞ্চস্কন্ধ কামলোকের মধ্যে আর মনুষ্য ছাড়া আর আছে মতো পঞ্চস্কন্ধ? ওই তো দেবলোকে আছে না? ও আচ্ছা, দেবলোকেও পঞ্চস্কন্ধ পুরো আছে তো। আচ্ছা আচ্ছা। আর মনুষ্যলোকে মাঝে মধ্যে পঞ্চস্কন্ধ পুরা আবির্ভূত হইতে আমরা পড়ছি না? হ্যাঁ, পড়ছি, মানে এখানে চোখের সমস্যা, কানের দেবতার মতো সমস্যা, জন্মগ্রহণ করে তখন সবগুলো থাকে। মানুষ মাঝে মধ্যে দেবতার মতো জন্মগ্রহণ করে, আবার মাঝে মধ্যে উপপাতিক ভাবে ছোট বাচ্চা হিসেবে জন্ম হয়। মানুষেরটা স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন রকম হয়ে যায়, পৃথিবীর পরিবেশ ভেদে, কিন্তু দেবলোকের গুলো এই পরিবর্তন এরকম দেখা যায় না। ঠিক আছে, এখানে এগুলো বিশ্লেষণ করে লিখছে। আমরা বলছি যে এগুলো ঠিকই ঠিক আছে নাকি ব্যতিক্রম আছে? না, ঠিক আছে, কিন্তু এগুলো ব্যাখ্যা করে লিখছে এখানে, এই আয়তন গুলো এখানে লিখছে। আয়তন ধাতু ভিত্তিক বহুমাত্রিক বিশ্লেষণ। এখানে বিভিন্ন জীবের শারীরিক গঠন, লিঙ্গ এবং ইন্দ্রিয়ের প্রকারভেদে আয়তন ও ধাতুর সংখ্যায় ভিন্নতা দেখানো হয়েছে। কাহারো 11 প্রকার আয়তন আবির্ভূত হয়, কাহারো 10 প্রকার আয়তন আবির্ভূত হয়, কাহারো অপর 10 প্রকার আয়তন আবির্ভূত হয়, কাহারো 9 প্রকার আয়তন আবির্ভূত হয়, কাহারো 7 প্রকার আয়তন আবির্ভূত হয়, কাহারো 11 প্রকার ধাতু আবির্ভূত হয়। আচ্ছা, এটার ব্যাখ্যা দিছে এভাবে, গভীর ব্যাখ্যা ও বিশ্লেষণ। মোট 12টি আয়তন এবং 18টি ধাতুর মধ্যে কামলোকে জীবের জন্মগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সংখ্যার প্রক্রিয়া হয়। 11 প্রকার আয়তন বা ধাতু। একটি সাধারণ মানুষের ক্ষেত্রে জন্ম মুহূর্তে চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, মন এবং বাহ্যিক রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ ও ধর্ম সব উপাদান সক্রিয় হতে পারে। একটি সাধারণ মানুষের জন্মের মুহূর্তে 10 প্রকার বা তার কম, যারা জন্মগতভাবে অন্ধ, চক্ষুর অভাব বা বধির কিংবা কৃপ বা লিঙ্গহীন হয়ে জন্মায়, তাদের ক্ষেত্রে কিছু আয়তন বা ধাতু কম উৎপন্ন হয়। আবার অন্ডজ, ডিম থেকে বা জরায়ুজ জীবের প্রাথমিক গুণ অবস্থায় মাত্র কয়েকটি আয়তন বা ধাতুই, যেমন কায়ায়তন, মনায়তন, রূপায়তন, ধর্মায়তন প্রাদুর্ভূত হয়। এই কারণেই বলা হয়েছে কাহারো 11 প্রকার, কাহারো 10 প্রকার, কাহারো 9 প্রকার, কাহারো 7 প্রকার। ঠিক আছে, এটা বুঝে গেছি। সত্য ভিত্তিক বিশ্লেষণ। সকলের মানে সত্যের মধ্যে এক প্রকার সত্য আবির্ভূত হয়। ব্যাখ্যা। 4 রাজ্য সত্যের মধ্যে লৌকিক জন্ম মুহূর্তে জীবের মধ্যে কেবল দুঃখ সত্যই আবির্ভূত হয়, কারণ অভিধর্ম অনুসারে সংসার চক্রে পুনর্জন্ম গ্রহণ করাটাই এক প্রকার গভীর সংস্কার দুঃখ। ইন্দ্রিয় ভিত্তিক সুখ বিনাশ।
টেক্সটের সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে 22টি ইন্দ্রিয়ের বিন্যাস। কাহারও 14 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত হয়, কাহারও 13 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত হয়, কাহারও অপর 13 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত হয়, কাহারও 10 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত হয়, কাহারও 10 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত হয়, কাহারও 9 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত হয়, কাহারও অপর 9 প্রকার ইন্দ্রিয়। তাহলে এখানে একটা জিনিস দেখতেছি যে ওই কাহারও 9 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত হয়, আবার লিখছে কাহারও অপর। ওইটা কি, ওইটা জিজ্ঞেস করতে চাচ্ছেন আমি। অপরটা দিয়ে দুইবার দিবের, মানে একবার অপর ছাড়া আরবার দিয়ে দিছে কাহারও অপর 9 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত হয়। এখানে আমাদের অপরটা কি হচ্ছে, কি বুঝানো বুঝাইতে অপরটা হচ্ছে যে জন্মান্ধর মধ্যে আর কি, অর্থাৎ স্বাভাবিক মানুষ এবং জন্মান্ধর মধ্যে আর কি। এটা জন্মান্ধর জটিল কিছু না, মধ্যে তো এটা তো নয় আমরা প্রকার। প্রথমেই বললাম, এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। আর আমরা বিভিন্ন প্রাণীকুল দেখতেছি না কীট পতঙ্গের মধ্যে, বিভিন্ন ছোট ছোট অণুজীব আছে না কতগুলো, আছে মানতে, ঠিক আছে তো। এগুলোর মধ্যে এগুলো সবকিছু নাই, সবকিছু ব্যবহার নাই। অসম্পূর্ণভাবে না, জন্ম নেয়। আমার প্রশ্ন হচ্ছে বলতে এখানে কাহারও 10 প্রকার আয়তন প্রাদুর্ভূত হয়, আবার ওদের কাহারও অপর 10 প্রকার আয়তন আবির্ভূত হয়। এটি কি? এইটা বলতেছে আর কি এখানে, অর্থাৎ যে কাহারও 10 প্রকার আয়তন, যেমন মানে অপর কিছু না, আবার অপরটা হচ্ছে যে যারা জন্মান্ধ, হ্যাঁ, অর্থাৎ বা গর্ভে অসম্পূর্ণভাবে জন্ম নেয়, তাদের ক্ষেত্রে মানে অপর 10 প্রকার মানে ওই পরবর্তী আর কি, পরবর্তী গুলা মানুষ উৎপন্ন হয়। কোন পরবর্তী কোনগুলা? এই এখানে মানে প্রথম 10 প্রকার আছে, 9 প্রকার আছে, 7 প্রকার আছে, মানে এর মানে তো যেগুলো স্বাভাবিক মানুষের মধ্যে অথবা উৎপন্ন হয়, আর পরবর্তী মানে যে অপর 10 প্রকার গুলো ওই জন্মান্ধর মধ্যে আর কি উৎপন্ন হয়। এভাবে এখানে বুঝাচ্ছে জন্মান্ধর মধ্যে কিভাবে উৎপন্ন হবে? অর্থাৎ যারা জন্মান্ধ বা গর্ভে অসম্পূর্ণ অবস্থায় জন্ম নেয়, তাদের কিভাবে হবে? তাদের ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। মানে না, ভিন্নতা অপর 10 প্রকার বা অপর 9 প্রকার কিভাবে হতে পারে? এগুলো এখানে তাহলে ওই দাবিংশিত ইন্দ্রিয়ের মধ্যে মনে হচ্ছে স্ট্যান্ড ইউজ করছে আর কি বলতে। না, দাবিংশিত ইন্দ্রিয় ব্যাপার না। সুপ্রিয় বাবু, এটা রিপিট করতে হবে। অপর 10 প্রকার, এটা বলতে কি বোঝানো হচ্ছে? অপর 9 প্রকার, আপনি জামলাটা বুঝছেন? হ্যাঁ, মানতে। এটা রিপিট করেননি, আর আমরা এর 8 নম্বরে যাই। উপাসক মানতে 1008 কামধাতুর উৎপত্তিকণে সকলের মধ্যে কোন পঞ্চস্কন্ধ সমূহ আবির্ভূত হয়? আচ্ছা, রূপ বেদনার সংস্কার বিজ্ঞান। কামধাতুর উৎপত্তিকণে সকলের মধ্যে এই পঞ্চস্কন্ধ সমূহ আবির্ভূত হয়। আচ্ছা, একটু উত্তর কেমন দিছে? আচ্ছা, 1009। ও আচ্ছা, বেগ কাজ তো বলতে সবগুলো এখানে আছে। কামধাতুর উৎপত্তিকণে কাহার 11 প্রকার আয়তন আবির্ভূত হয়? এখানে না, এগুলো শুধু এটার না আছে, আর সবগুলোর আছে নাকি? না, আছে তো মনে হয়, নিচে 10 প্রকারও আছে। হ্যাঁ, ওই তাইলে তো অপর থাকবে। 10 প্রকার আছে, আছে 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 মানতে, আছে আছে আছে। আমরা এত কষ্ট করে করে মরতেছি যে। এই যে এখানে বুঝেছে তো বানতে অপর 10 প্রকার, এই যে যেটা মানুষ পরে যায়, হ্যাঁ পরে যায়। আচ্ছা, কামধাতুর উৎপত্তিকণে কাহার 11 প্রকার আয়তন আবির্ভূত হয়? কামগোচর দেবগণের। কল্পের প্রারম্ভিক সময়ে উৎপন্ন মনুষ্যগণের। কল্পের প্রারম্ভিক সময়ে, এটা চিন্তা করা যাবে। উপপাতিক প্রাতগণের।
এটা বুঝেন উপপাতিক নাই? ওষুধগণের বলতে এটা বুঝেন নাই কল্পের প্রারম্ভিক সময়ে? কল্পের প্রারম্ভিক সময়ে উৎপন্ন মনুষ্যগণের। এটা আমরা আলোচনা করছিলাম একবার, মনে নাই? কল্প আচ্ছা বলতে একবার বলছি, আলোচনা হয়েছিল তোমার মধ্যে, কিন্তু আমার তো মনে হয় এটা। এই তো তখন কল্পের প্রারম্ভিক সময়ে মনুষ্যগণ প্রথমে একেবারে ব্রহ্মার মতো জন্মগ্রহণ করেন, রূপবচর ব্রহ্মার মতো। আচ্ছা। শুধু পৃথিবীভোগী ছিলেন মানুষ, থাকবে তো যদি ব্রহ্মার মতো পৃথিবীভক্ষণকারী ছিলেন, জন্মগ্রহণ করে। যেহেতু একেবারে ব্রহ্মার মতো উপপাদিকভাবে জন্মগ্রহণ করেছেন, উপপাদিকভাবেই তারা তখন সবকিছু ছিলেন, এবং তাদের নারী পুরুষ সংজ্ঞাও ছিল না। ওই সময় তো আমাদের প্রেতগণ আছে বলতেছে এখানে। হ্যাঁ, উপপাতিক প্রেতগণ আছিল। ও প্রেতগণ তো উপপাদিক, স্বাভাবিক। উপপাতিক অসুরগণ আছে, উপপাতিক সিজ্জ প্রাণী আছে। হ্যাঁ, তো মনুষ্যগণ যখন উপপাদিক মনুষ্যগণ। পৃথিবী কল্পের প্রারম্ভিক কালে ঘটনা, এগুলো আমরা একবার পড়ছিলাম, এবং এটা সার সংগ্রহ করলে কখন আমরা পেয়ে যাব। আচ্ছা বলতে তাহলে পরিপূর্ণ আয়তন সম্পন্নের উৎপত্তি কোণে 11 প্রকার আয়তন আবির্ভূত হয় কি কি? চক্ষু, রূপ, শ্রোত্র, ঘ্রাণ, গন্ধ, জিহ্বা, রস, কায়, স্পর্শ, মন আয়তন, ধর্ম আয়তন। তাহলে এখানে বাদ গেছে কি? কমতা উৎপত্তি কোণে 11 প্রকার আয়তন ইহাদের সত্তর নিকট আবির্ভূত হয়। আচ্ছা, ওটা কি আপনাদের বিশ্বাস লাগে? পৃথিবীর বা কল্পের প্রারম্ভিক সময়ে এই অবস্থাগুলো এরকম যে ছিল বা হতে পারে, থাকতে পারে, এরকম কি বিশ্বাস করার মতো যে পরিস্থিতিতে আসে? আসার কথা বলতে, কারণ আমি যেভাবে বিশ্বাস করতেছি সেটা হচ্ছে কি, ওই সময় যখন প্রারম্ভিক সময় মানুষের মধ্যে এরকম মানে দ্বন্দ্ব কলহ এগুলো নাই, ওইরকম তখন লোভ থাকার কথা নয়, যেহেতু ব্রহ্মলোক থেকে ওরা সরাসরি ওই সুখভোগ আহার নিয়ে ওনারা আসছেন, এবং ওনাদের যে ব্রহ্মলোক থেকে আসবে এরকম কোনো কথা নাই। আবার আচ্ছা, সরাসরি ব্রহ্মলোক থেকে আসতে হবে এরকম কোনো কথা নাই। না ব্রহ্মাদের মতো বলছেন তো, সে কারণে আমি ওইভাবে বুঝছি আর কি। না, মানে ব্রহ্মাদের মতো ব্রহ্মলোক থেকে আসতে হবে এরকম কোনো কথা নাই। এমনিও মাঝে মধ্যে ডাইরেক্ট ব্রহ্মলোকে চলে যায় এরকমও ঘটনা আছে না? আছে বলতে ধ্যান উৎপন্ন না করিও সরাসরি ব্রহ্মলোকে যেতে পারে, এরকম ঘটনা আছে না? কখন যেতে পারে? যে কল্পের যখন ধ্বংস হয়, যারা নিয়ত মিথ্যা দৃষ্টি সম্পন্ন থাকে তারা সেম যে নরকে বাস করতেছে, যেরকম নরকে বাস করতেছে, অন্য চক্রবালের সেম নরকে গিয়ে তাদের আবার ট্রান্সফার হয়ে যায়, পুরো চক্রবাল ট্রান্সফার হয়ে যায়, তারা হয়ে সেম নরকে ওখানে থাকে। আর সেই সময়ে যারা অনিয়ত মিথ্যা দৃষ্টি, নিয়ত না অনিয়ত মিথ্যা দৃষ্টি মানে কখনো কখনো কুশল আদির সঙ্গেও তাদের সম্পর্ক থাকে, কখনো কখনো সম্মুখ দৃষ্টি হয়, কিছু কিছু মানুষকে আছে যে বুঝাইলে বুঝে, কিছু কিছু মানুষকে একেবারে বুঝাইলেও বুঝে না, এরকম আছে না? নিয়ত মিথ্যা দৃষ্টি এরকম। এই অনিয়ত মিথ্যা দৃষ্টি যারা আছে তারা এই নরক থেকে বা বিভিন্ন তির্যক প্রাণীকুল থেকে অন্য চক্রবালে ট্রান্সফার না হয়ে এই চক্রবালেই তখন থেকে যায়। ব্রহ্মলোক, একটা ব্রহ্মলোক আছে, এটা হয় না, নষ্ট হয় না, ওখানে থাকে। তো প্রশ্ন হচ্ছে যে কি পুণ্যের ফলে সেখানে যায়? মৈত্রী ভাবনার বা ভাবনার পুণ্য না থাকলে তো ওখানে যাওয়া যায় না, ব্রহ্মলোকে যাওয়া যায় না। তাহলে কিভাবে যায় সেখানে? সেখানে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা যখন মা থাকি, বাবা থাকি, তখন অটোমেটিকভাবে আমাদের সন্তানের প্রতি মৈত্রী, করুণা, মুদিত উপেক্ষা
এগুলো বিভিন্ন জন্মের মধ্যে আমাদের এইগুলো সঞ্চিত হয়ে থাকে। এই সঞ্চিত এই ভাবনা রাশিও ওই সময়, এই ভাবনার চিত্তগুলোও ওই সময় ফল দেয়। খুব সাংঘাতিক, বুঝছেন? আমরা যে সন্তানাদিকে মৈত্রী করি তাদের এটা মনে সঙ্গে, হয় বলছিলেন আপনি, মনে হয় ব্রহ্মবিহারের সময়। হ্যাঁ, তো সুতরাং এটা এই মৈত্রীর ফলেও ব্রহ্মলোকে জন্মগ্রহণ করা যায়। তাইলে সন্তানাদিকে যে আমরা আদর যত্ন করি এগুলোও কিন্তু চিত্ত, বিফল নয়। তফাৎ ব্যবধান হচ্ছে যে এটা কামযুক্ত, ওটা কামমুক্ত। হ্যাঁ, উপাসক সুপ্রিয় বাবু বলেন। আমরা যেটা বলছিলাম কনফিউশন ছিল অপর 10 প্রকার, এটা ব্যাখ্যা করছো না? এখানে আমি এটা করতে পারি। সংস্কার অভিধর্মের মোট 12টি আয়তন এবং 22টি ইন্দ্রিয় রয়েছে। যখন কোনো একদল জীবের জন্য একভাবে হিসাব করে 10টি উপাদান পাওয়া যায়, তখন অন্য আরেক দল জীবের জন্য সম্পূর্ণ ভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত আরেকটি 10-এর সেট পাওয়া যায়। এই দ্বিতীয় সেটটিকে বলা হচ্ছে অপর 10 প্রকার। আচ্ছা, তাহলে আচ্ছা, বুঝা গেছে। এটা আরো বিশ্লেষণ করছে দুইটা দিয়ে। আয়তনের ক্ষেত্রে 10 প্রকার বনাম অপর 10 প্রকার, অর্থাৎ 12টি আয়তনের মধ্যে 10 প্রকার বনাম অপর 10 প্রকার। অভিধর্মের মোট 12টি আয়তন রয়েছে। 5টি অভ্যন্তরীণ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, শরীর। 5টি বাহ্যিক বিষয়, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, এবং মনায়তন ও ধর্মায়তন, এটা 12টি। কামলোকে বিভিন্ন জীবের জন্মের ধরন অনুযায়ী এই 10 এবং অপর 10 এর হিসাবটি যেভাবে হয়, প্রথম 10 প্রকার আয়তন বাহ্যিক ও স্থূল রূপ প্রাধান্য। যেসব জীব জন্মগতভাবে অন্ধ ও বহির হয়ে জন্মায়, তাদের জন্ম মুহূর্তে চক্ষু এবং শ্রোত্র আয়তন থাকে না। তখন তাদের বাকি 10টি আয়তন ঘ্রাণ, জিহ্বা, কায়, মন, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, ধর্মায়তন আবির্ভূত হয়। এটি হলো প্রথম 10 প্রকার। অপর 10 প্রকার আয়তন অভ্যন্তরীণ ও মানসিক প্রাধান্য। আবার কামলোকেরই কিছু বিশেষ জন্ম বা স্তরে সত্য রয়েছে, যেমন কোন সংসেদজ বা অতি সূক্ষ্ম জীব, যাদের জন্ম মুহূর্তে বাহ্যিক শব্দ বা গন্ধ গ্রহণ করার ক্ষমতা বা মাধ্যমগুলো সুপ্ত থাকে। তাদের ক্ষেত্রে শব্দায়তন বা গন্ধায়তন বাদ দিয়ে বাকি যে 10টি আয়তনের সেট তৈরি হয়, তাকে বলা হচ্ছে অপর 10 প্রকার। এগুলি কি প্রাণী বলছে? মানে খুব সূক্ষ্ম প্রাণী আর কি, ছোট ছোট প্রাণী। অর্থাৎ অথবা অনেক সময় অনেক প্রাণীর ঘ্রাণ নেওয়ার ক্ষমতা থাকে না জন্মের সময়। হ্যাঁ, তো তাহলে ঘ্রাণ বাদ দিলে আর বাকি 10 না? আবার কোন সময় শব্দ শোনার ক্ষমতা নাই, শব্দ বাদ দিয়ে তখন আর বাকি 10 থাকে না। এভাবেই অপর 10। আবার নিচে আর একটু করে দিছে, এভাবে দিছে 22টি ইন্দ্রিয়ের মধ্যে 9টি করে উপাদান নিয়ে 2টি ভিন্ন জীবের মধ্যে জীবের দলের জন্ম হতে পারে। 22টি ইন্দ্রিয়ের মধ্যে 9টি করে উপাদান নিয়ে
দুইটি ভিন্ন ভিন্ন জীবের দলের জন্ম হতে পারে। প্রথম 9 প্রকার ইন্দ্রিয় পুরুষ সত্ত্বের জন্য। মন ইন্দ্রিয়, জীবেতেন্দ্রিয়, কায়েন্দ্রিয়, চক্ষু, শ্রোত্রেন্দ্রিয় এবং কায়িক সুখ দুঃখের অনুভূতি ইন্দ্রিয়গুলোর সাথে যখন পুরুষ ইন্দ্রিয় যুক্ত হয়ে কোনো পুরুষ সত্ত্বের জন্ম হয়, তখন সেটি হলো প্রথম 9 প্রকারের সেট। অপর 9 প্রকার ইন্দ্রিয় স্ত্রী সত্ত্বের জন্য। ঠিক একই রকম মানসিক ও শারীরিক ইন্দ্রিয় নিয়ে যখন অন্য একটি জীব জন্মায়, কিন্তু তার শরীরে পুরুষ ইন্দ্রিয়ের বদলে স্ত্রী ইন্দ্রিয় আবির্ভূত হয়, তখন তার সেই 9টি ইন্দ্রিয়ের সেটটিকে বলা হচ্ছে অপর 9 প্রকার। সারসংক্ষেপ, অভিধর্মের অপর শব্দটির অর্থ হলো সংখ্যায় সমান কিন্তু ভেতরের উপাদান বা গুণগত বৈশিষ্ট্য আলাদা। ভিন্ন প্রাণীর কর্মফল অনুযায়ী তাদের শরীরের অঙ্গসংস্থান ও মানসিক ক্ষমতার ভিন্ন ভিন্ন কম্বিনেশন বা সেটের তৈরি হয়, যা বোঝাতেই গ্রন্থকার 10 প্রকার এবং অপর 10 প্রকার পরিভাষাটি ব্যবহার করেছেন। ঠিক আছে, তাইলে এখানে আমাদের পরবর্তীতে উত্তর সবগুলো আছে না উপাসক জয়িত বাবু? হ্যাঁ, এবার তো সেরকম দেখা যাচ্ছে এখানে। ঠিক আছে, এখানে পেজে তো আর বেশি নেই। 10 না, পেজ বেশি নাই। 10 প্রকার আয়তনটা তো আমরা এখন বুঝলাম ক্লিয়ার ভাবে। অপর 10 প্রকার এখানে দিছে বলতে এরকম কামধাতু উৎপত্তিগণে কাহার অপর 10 প্রকার আয়তন আবির্ভূত হয়। উপপাতিক প্রাতগণের, উপাতিক অসুরগণের, উপাতিক তির্যক প্রাণীর, নারকীয় জন্মবোধির উৎপত্তিগণের 10 প্রকার আয়তন আবির্ভূত হয়। এখানে সরাসরি লিখেছে বলতে, হ্যাঁ। তাহলে উপপাতিক প্রেতগণ, অসুরগণ, তির্যক প্রাণী, নারকীর, আর যারা আমরা যেটা জানি আগে থেকেই জন্ম অবধির। তারপর হচ্ছে কামধাতু উৎপত্তি করে কাহার 9 প্রকার আয়তন আবির্ভূত হয়। এগুলো বর্তমান তার পড়বো। আজকে শেষ। আজকে এমনি টাইম শেষ হয়ে গেছে তো। ও আজকে টাইম শেষ হয়ে গেছে, খেয়াল করিনি। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভাদিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যের সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু